আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পাংশা মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন মহামারী করোনা ভাইরাস থাকার কারণে পাংশা মহিলা কলেজের পক্ষ থেকে তোমরা যাতে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে ঘরে বসে এই একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারো, এই লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সার্বিক নির্দেশনায় পাংশা মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব এবিএ মহিদুজ্জামান স্যারের সার্বিক সহযোগিতায় আমি মোহাম্মদ আব্দুল হাই, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, আমি তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্র বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ঘরে বসে অত্যন্ত সুন্দরভাবে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং তোমরা তোমাদের লেখাপড়ার ধারাবাহিকতা বজায় রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি। একই সাথে আমার এই ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবস্থাপনার স্তর। আমরা আলোচনা করেছিলাম গতদিন ব্যবস্থাপনা কি সে সম্পর্কে আলোচনা করেছি এবং ব্যবস্থাপনার মূল কাজগুলো কি ছিল সে বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় নিয়ে আমরা আমাদের অধ্যায়ে চলে যাচ্ছি। ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। ব্যবস্থাপক যাতে তাদের এই কাজগুলোকে অত্যন্ত সুন্দর সুচারু রূপে সম্পাদন করতে পারেন, এই লক্ষ্যে তারা তাদের কাজকে সহজেই তদারকি করতে পারেন, এজন্যে এই ব্যবস্থাপনার কাজকে কয়েকটি স্তরে ভাগ করেছেন। কারণ একজন ব্যবস্থাপক এককভাবে যেমন অত্যধিক জ্ঞানের অধিকারী হতে হয়, সর্ব অবস্থায় তাদের সর্ব বিষয়ের কাজের তদারকি করতে হয়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে ব্যবস্থাপনার কাজ কি? আমরা পূর্বেই বলেছিলাম যে ব্যবস্থাপনার কাজ হচ্ছে পরিকল্পনা থেকে সূত্রপাত হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। এর মধ্যে অনেকগুলো পর্যায় রয়েছে, যেমন ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠন ও নির্দেশনা দেয়া, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। অর্থাৎ পরিকল্পনা থেকে এই কাজের যে ধারাবাহিকতা, এর যে কোনো একটির যদি কমতি হয় তাহলে ব্যবস্থাপক তার নির্দিষ্ট লক্ষ্যপানে পৌঁছায় যেতে পারবে না। একজন ব্যবস্থাপক প্রকৃত অর্থে নিজে কোনো কাজ করেন না, সে কিন্তু কৌশলে বিভিন্নভাবে কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে নেন। এই জন্য একজন ব্যবস্থাপককে বিভিন্ন গুণে গুণান্বিত হতে হয়, আর এই গুণগুলো যদি ব্যবস্থাপকের মধ্যে না থাকে তাহলে আমরা তাকে সফল ব্যবস্থাপক বলতে পারি না। একজন ব্যবস্থাপক দক্ষ হলে সেই প্রতিষ্ঠান উন্নয়নের সর্বোচ্চ শিখরে ধাবিত হয়, আর ব্যবস্থাপকের পরিকল্পনায় যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে ওই ব্যবস্থাপক তার লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, সে নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যেতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ব্যবস্থাপনার স্তরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক হচ্ছে যে ব্যবস্থাপক সর্বময় ক্ষমতার অধিকারী হয়, অর্থাৎ যেখান থেকে তার এই পরিকল্পনা থেকে শুরু করে ওই প্রতিষ্ঠান কিভাবে চলবে, কাদের দ্বারা চলবে এবং কোথায় এই ব্যবসায়ের অবস্থান হবে, খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে তারা সম্যক ধারণা দিয়ে থাকে, যার প্রেক্ষিতে একজন ব্যবস্থাপককে উচ্চ স্তর অর্থাৎ এখানে যারা অবস্থান করে তারা ব্যবস্থাপনা পরিচালক হতে পারেন, উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারেন, পরিচালনা পর্ষদ হতে পারেন, এই জাতীয় লোকই সাধারণত এখানেও অবস্থান করেন। অর্থাৎ একজন ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে যারা অবস্থান করেন এবং খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে ধারণা দেন তারাই এই জায়গায় অবস্থান করেন। এরপর পরে আমাদের আসছে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা। উচ্চ পর্যায় থেকে যে সমস্ত দিক নির্দেশনা দেয়া হয় নিম্ন পর্যায়ের কর্মীদের দ্বারা যারা কাজ করিয়ে নেন তাদেরকেই বলা হয় মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা। অর্থাৎ এই মধ্যম পর্যায়ে যারা থাকে, উচ্চ পর্যায় থেকে যে সমস্ত দিক নির্দেশনাগুলো আসে সেইগুলো এই নিম্ন পর্যায়ের কর্মীদেরকে দিয়ে কৌশলে কাজ করিয়ে নেন। তাহলে ব্যবস্থাপনার কাজ আমরা দেখতে পাচ্ছি কত সহজ। একজন ব্যবস্থাপক উচ্চ আসনে থেকেও সে সমস্ত কাজের তদারকি করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু,
এরপরে আমাদের আসছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। নিম্ন পর্যায়ে অর্থাৎ উচ্চ এবং মধ্য পর্যায়ে যে সমস্ত দিক নির্দেশনাগুলো দেওয়া হয়ে থাকে, একজন কর্মী কিভাবে কাজ করবে, সেই কাজগুলো কিভাবে সম্পাদন করবে, কত সময়ের মধ্যে সম্পাদন করতে হবে এবং খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে যাতে সহজেই কাজগুলো তারা সম্পাদন করতে পারেন, এ পর্যায়ে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়। এই পর্যায়ে যারা অবস্থান করে তারা সাধারণত একটা প্রতিষ্ঠানের সুপারভাইজার হতে পারে, ফোরম্যান হতে পারেন, এই জাতীয় লোকই সাধারণত এখানে অবস্থান করেন। আসলে প্রতিষ্ঠানের কাজ উচ্চ পর্যায়ের কর্মীরা যখন কোনো নির্দেশ দেন, মধ্যম পর্যায়ের কর্মীরা নিম্ন পর্যায়ের কর্মীদেরকে দিয়ে কৌশলে তাদের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করে নেন। আমরা জানি একজন ব্যবস্থাপক খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে ধারণা ধরা তার পক্ষে খুব কঠিন হয়ে যায়। এই কাজটাকে সহজ করবার জন্য একজন ব্যবস্থাপক এই কাজগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন, যাতে তিনি অতি সহজেই এই কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারেন, আর একজন ব্যবস্থাপকও যাতে তার নির্দিষ্ট লক্ষ্য পানে পৌঁছার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না হয়। এরপর যে আমরা একটা বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব। আসলে ব্যবস্থাপনা তো আমরা পূর্বেই বলেছি, ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার কাজের সূত্রপাত হয় পরিকল্পনা থেকে, নিয়ন্ত্রণের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। এখন এই ব্যবস্থাপনার কাজ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসাবে এরকম দাঁড় করি, যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু সমান ছাত্রছাত্রী ভর্তি হয় না। যে সমস্ত প্রতিষ্ঠানের লেখাপড়া, তাদের বিভিন্ন বিষয় দিক নির্দেশনা সুন্দরভাবে তাদের নিয়মকানুনগুলো মেনে চলা হয়, ওই প্রতিষ্ঠানের গুরুত্ব থাকার কারণে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ছাত্রী সংখ্যাও আস্তে আস্তে বেড়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। এখন ব্যবস্থাপনার কাজ কেন এত গুরুত্বপূর্ণ হচ্ছে আলোচনার প্রেক্ষাপটে আমরা জানব। উপকরণ আদির সুষ্ঠু ব্যবহার। একজন ব্যবস্থাপক যে কাজ করবেন তার কাজ করার ক্ষেত্রে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হবে সেইগুলোকে অত্যন্ত সুষ্ঠু এবং সুচারুরূপে সম্পাদন করতে হবে, তাহলে তার কাজ লক্ষ্যপানে এগিয়ে যাবে। যেমন একজন ব্যবস্থাপক যদি কাজ করতে চায় তাহলে উপকরণ বলতে ভূমি, শ্রম এবং মূলধন, এই কয়টার যোগ সাজসে তার কাজগুলোকে করতে হবে। এর মধ্যে যে কোনো একটির যদি কমতি হয় তাহলে তার ব্যবস্থাপনার কাজের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে। যেমন আমরা জানি যে ভূমি আছে, ভূমিতে যদি আমরা শ্রম এবং মূলধন বিনিয়োগ না করি তাহলে কিন্তু উপার্জন হবে না। সুতরাং এখানে সমান তাহলে আমাকে ভূমিও থাকতে হবে, শ্রম এবং মূলধন বিনিয়োগ করতে হবে এবং পরিকল্পনা মাফিক আগাতে হবে, তাহলে আমরা এই যে আমাদের কাজগুলো আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারবো। তাহলে ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উপকরণ আদির সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ বিশৃঙ্খলা যাতে না হয় এজন্যই ব্যবস্থাপক নিয়োগ করা হয়ে থাকে। যদি ব্যবস্থাপক না থাকতো তাহলে শ্রমিকরাই সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে ভেবে নিত, সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারত। আর এই হতে পারে না বিধায় যেহেতু ব্যবস্থাপক নিয়োগ করা হয়েছে, একজন ব্যবস্থাপক তার ওই নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকেই ওই কাজগুলোকে অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করে নেন। এজন্য তার উপকরণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। একজন দক্ষ ব্যবস্থাপকই পারে এই উপকরণাদির সুষ্ঠু ব্যবহার করতে। দক্ষতা বৃদ্ধি। একজন ব্যবস্থাপককে নিঃসন্দেহে দক্ষ হতে হয়। যদি ব্যবস্থাপক দক্ষ হয়, তার অধীনে যে সমস্ত কর্মী বিভিন্ন কাজে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন তারাও দক্ষ হয়ে যায়। আমরা জানি পৃথিবীতে জন্মগ্রহণ করার পরেই কেউ দক্ষ হয়ে জন্মগ্রহণ করে না। সে কাজ করতে করতে অথবা দেখতে দেখতে অথবা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উক্ত ব্যক্তি দক্ষতা অর্জন করে থাকে। তা আমরা একজন ব্যবস্থাপক যদি দক্ষ হয় তাহলে তার অধীনস্থ যে সমস্ত কর্মীরা থাকবে সেখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে তারাও অত্যন্ত দক্ষতায় পর্যবসিত হবে। ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি দিক হচ্ছে দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা। ব্যবস্থাপকের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। একটি প্রতিষ্ঠানের মধ্যে কর্মীরা যেখানে কাজ করবে সেখানে শৃঙ্খলার নিশ্চিত বিধান করতে হবে। শৃঙ্খলা যদি ভালো না হয়, প্রতিষ্ঠানের মধ্যে সর্বাবস্থায় বিশৃঙ্খলা বিরাজ করবে, তাহলে কর্মীদের
মন মানসিকতার পরিবর্তন হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে কর্মীদের কর্মের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, যাতে কর্মীরা সেখানে কাজ করার ক্ষেত্রে আরও আগ্রহ তৈরি হয়। এজন্য উক্ত প্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। একজন দক্ষ ব্যবস্থাপক পারে এই প্রতিষ্ঠানের মধ্যে দক্ষতা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে। উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। ব্যবস্থাপক আমরা জানি নিজে কোনো কাজ করেন না, তিনি কৌশলে কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে নেন। এই কর্মীদেরকে দিয়ে যখনই কাজ করিয়ে নেবেন, কাজ করিয়ে নেয়ার ক্ষেত্রে ব্যবস্থাপক এবং কর্মীদের মধ্যে একটি সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। যখন কর্মীরা কোনো কাজের ক্ষেত্রে সমস্যা হিসাবে মনে করবে, সঙ্গে সঙ্গেই ব্যবস্থাপকদের সাথে আলাপ আলোচনার সুযোগ থাকলে কর্মীরা নিজেদেরকে ধন্য মনে করেন, যে সেই ক্ষেত্রে তাদের মন মানসিকতার বিকাশ ঘটে। সুতরাং এই ক্ষেত্রে একজন ব্যবস্থাপকের সাথে কর্মীর এই সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ কর্মীদের সাথে সর্ব অবস্থায় তাদের ভালো সম্পর্ক থাকবে, তাদের দিয়ে কিভাবে কাজ করিয়ে নেয় এই কৌশলগুলো জানতে হবে এবং উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা কর্মীদের সাথে ব্যবস্থাপকের এই সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই প্রতিষ্ঠার উত্তর উন্নয়নের দিকে ধাবিত হবে। উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা করাও ব্যবস্থাপনার অন্যতম আর একটি গুরুত্বপূর্ণ দিক। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একজন দক্ষ ব্যবস্থাপক কি পারে তার প্রতিষ্ঠানের আয়তন দিন দিন বৃদ্ধি করতে। প্রতিষ্ঠান যত সুন্দরভাবে পরিচালিত হবে, ওই প্রতিষ্ঠানের আয়তন তত বৃদ্ধি পাবে। যখনই আয়তন বৃদ্ধি পাবে, তখন ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মের সুযোগ সৃষ্টি হবে এবং সেই প্রতিষ্ঠানে যখনই কর্মের সুযোগ সৃষ্টি হবে, তখন কর্মসংস্থানের সুযোগ পেলে ওই প্রতিষ্ঠান আস্তে আস্তে আরও বেশি উন্নয়নের দিকে ধাবিত হবে। এই প্রতিষ্ঠান যখনই উন্নয়ন হবে, তখন আমাদের দেশের উন্নয়ন হবে এবং প্রতিটা মানুষ কর্মের জায়গা খুঁজে পাবে, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, কেউ বেকার থাকবে না এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। তা আমরা জানলাম এখান থেকে যে একজন দক্ষ ব্যবস্থাপক কি পারে একটা প্রতিষ্ঠান একেবারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে। অর্থাৎ দক্ষ ব্যবস্থাপক হলে বিভিন্ন কৌশলে বিভিন্ন দক্ষতা প্রয়োগ করে ওই প্রতিষ্ঠানকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে ধাবিত করতে। তাহলে আমরা এখান থেকে জেনেছি যে ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনার স্তর সম্পর্কে জেনেছি, গুরুত্ব সম্পর্কে জেনেছি। সুতরাং আগামী দিন তোমাদের পুনরায় এই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি এই ক্লাসটাও তোমরা উপভোগ করেছো এবং প্রতিদিন নিয়মিত রুটিন মাফিক লেখাপড়া করবে এই আশাবাদ ব্যক্ত করছি। একই সাথে তোমরা দীর্ঘজীবী হও, সুস্থ থাকো, ভালো থাকো এবং আগামী দিন আমার এই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।